সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দীর্ঘ 17 বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ইতিহাসে অন্যতম সফল ও প্রাণবন্ত হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার মতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতীতের চেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং সরকারি বিরোধী উভয় পক্ষই শ্রদ্ধাবোধ বজায় রেখেছে। বিপরীতে এই অধিবেশনকে ব্যর্থ আখ্যা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা না করে সরকার নিজের মতো সংসদ পরিচালনা করেছে। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সংসদের প্রথম অধিবেশন সফল না ব্যর্থ, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং আছেন ডক্টর শিব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। পশ্চিমবঙ্গে ইতিহাস বিজেপির, বিধানসভায় 200-র বেশি আসনে এগিয়ে, বাংলার কাছে কৃতজ্ঞতা মোদির, গণনায় অনিয়মের অভিযোগ মমতার, সম্পর্কে প্রভাব ফেলবে না বলছে ঢাকা। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300, আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। শেষ হলো না পিএইচডি, ঈদ করা হলো না পরিবারের সঙ্গে, কফিনবন্দি হয়ে ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন, জামালপুরে চিরঘুমে, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ। হাওরে তলিয়ে 25,000 হেক্টর জমির পাকা ধান, রোদ না থাকায় নষ্ট হচ্ছে ফসল, 3 মাস খাদ্য সহায়তা পাবে 1 লাখ পরিবার, 7,500 টাকা করে পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক। এবং ঈদ যাত্রায় যানজট কমাতে মহাসড়ক আসছে সিসিটিভির আওতায়, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি, চাঁদাবাজি নিয়ন্ত্রণে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। মাসুদ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে দুই পক্ষই কথা বলছে সংসদের প্রথম অধিবেশন, ত্রয়োদশ সংসদের, এটা ব্যর্থ না সফল সেটা নিয়ে। সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই অধিবেশনটা অন্যান্য যে কোনো সংসদের চেয়ে খুব ভালো হয়েছে এবং প্রাণবন্ত হয়েছে, অনেকগুলো আইন প্রণয়ন হয়েছে এবং তিনি সফল বলে দাবি করেছেন প্রথম অধিবেশনটাকে। বাট পক্ষান্তরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে এই সংসদের প্রথম অধিবেশনটা ব্যর্থ, কারণ সংস্কার নিয়ে কোনো আলোচনা করেনি, সরকার একতরফাভাবে তাদের মতো করে সংসদ পরিচালনা করছে। আপনার কাছে, আপনি তো দেখছেন। জি, আপনাকে ধন্যবাদ জনাব শিব্বির আহমেদ এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, এবারের সংসদে যে আইনগুলো হয়েছে, যেগুলোকে আইনে রূপান্তর করেছে, আপনি দেখবেন সেখানে নতুন আইন খুবই সামান্য। এই গত 1.5 বছর আমাদের দেশে একটি সরকার ছিল, সেই সরকারের করা যা সকল অর্ডিন্যান্স ছিল, সেই সকল অর্ডিন্যান্সের ম্যাক্সিমামটাই কিন্তু আইনে রূপান্তর করা হয়েছে। এবং জনাব সালাউদ্দিন আহমেদ খুব যথার্থই বলেছেন যে এত অল্প সময়ের সংসদ অধিবেশন চলার এটা একটা নজিরবিহীন, এবং এটাই আমি আসলে ওনার সঙ্গে আমি একমত। আমি নয় শুধু, আমরা দেখছি এই যে সংবিধানের সংসদের যে কয়দিন অধিবেশন হয়েছে, এবং এটাকে আমি এই প্রথম দেখলাম 2 বেলায় কিন্তু একদম রেগুলার সেশন হয়েছে, টানা রাত 8:30 পর্যন্ত, মাঝখানে সামান্য বিরতি, এবং খুব আলাপ আলোচনার মধ্যে আমি লক্ষ্য করেছি যে এই আইনগুলো তারা তৈরি করেছে। তো সুতরাং এখানে আমার কাছে এই অধিবেশন সার্থক হয়েছে, এটাই তো যুক্তিসঙ্গত মনে হয়েছে। এবং এটা আমার কাছে না, দেশের নাগরিকদের কাছে যারা এটাকে অবলোকন করেছেন বা পর্যবেক্ষণ করেছেন, তারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আসলেই বিষয়টা, ওনার বক্তব্যটা বস্তুনিষ্ঠ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন বিরোধী দলের সংসদে যিনি চিফ হুইপ, সম্ভবত নাহিদ ইসলাম এবং এনসিপির চেয়ারম্যান, আমাদের দেশের রাজনীতির একটা মস্ত বড় ব্যাপার হলো কি জানেন, যে বিরোধী দল কখনো সরকারের কোনো বক্তব্যের সঙ্গে একমত হয় না। এটা যেন একটা প্রতিষ্ঠিত রেওয়াজ হয়ে গেছে আমাদের বিরোধিতার খাতিরে বিরোধিতা। হ্যাঁ, এটা হয়তো নিজেরাই বিরোধিতা করতে গিয়ে অনেক সময় নিজেরাও বিব্রত হয়, কিন্তু বিরোধিতা করতে হবে, একটা মাইন্ডসেট হয়ে গেছে এরকম। নাহলে আপনি দেখেন সংসদে আমি লক্ষ্য করেছি এই নাহিদ ইসলাম সহ তার দল, সেও তো একটা কম্পোনেন্ট 11 দলীয় জোটের জামাতের সঙ্গে,
তারা যে পরিমাণ কথা বলেছে এবং আপনি সংসদের যে সময়টাকে নির্ধারণ করা হয়েছে কথা বলার জন্য আপনি দেখবেন উল্লেখযোগ্য অংশ। শুধু তাই না, ইভেন তাদের কোঠা অনুসারে যে পরিমাণ সময় পাওয়ার কথা তার চাইতে বেশি সময় তাদেরকে দিয়েছে এবং কোনো বিল কোনো আলোচনা ব্যতি রেখে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আপনি দেখবেন প্রত্যেকটা বিল পাশ করার পরে কোনো বিল নিয়ে পরবর্তী সময় কোনো বিরূপ মন্তব্য করে নাই যে সরকার কোনো রকম চালাকি বা কৌশল করে সংসদে বিল পাশ করা হয়েছে। আপনি দেখেছেন সংসদ অধিবেশনে কোনো সম্মানিত সদস্যের মুখে আমরা সেই কথাগুলো শুনিনি। তাহলে হলো কি, যে সকল আইন ইতিমধ্যে পাশ করা হয়েছে সেগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত সময়ের জন্য সংসদে উপস্থাপিত হওয়ার পরে আলোচনার পর্যাপ্ত সুযোগ ছিল, আলোচনা করেছেন, যে কারণে আইন পাশ হওয়ার পরে কোনো অসন্তোষ কোনো সরকার বা বিরোধী দলের কারো পক্ষে আমরা লক্ষ্য করিনি। আর একটা জিনিস হলো কি, দেখেন আমাদের একটা বিষয়, একটা বিভ্রান্তি কেমন যেন চলে আসছে, সেটা হলো সংস্কার একটা সাংঘাতিক শব্দ হয়ে গেছে এখন। সংস্কার মানে এখন মানে সব কিছুতে সংস্কার। আর এই যে সংস্কার, আপনি একটা দেশের যে সমস্ত একটা রাজনৈতিক দলসমূহের দেশের একটা ঐক্যমত্যে একটা উপনীত হয়েছে, সেইটাকে জোর করে তাদের উপরে চাপানোর জন্য বা একটা বাড়তি বার্ডেন দেওয়ার জন্য রাজনীতিবিদদের উপরে একটা রেফারেন্ডামের মতো প্রহসনও হয়েছে। এটা কী জন্য, যে রাজনীতিবিদদের উপরে একটা চাপ দিয়ে রাখা আর কি। যেই রাজনীতিবিদরা ঐক্যমতে পৌঁছেছিলেন তারা তো ঐক্যবদ্ধ হয়েছিলেন এই কারণে যে আমরা এটাকে আইনে রূপান্তর করব। একটা রেফারেন্ডাম দিয়ে তাদেরকে আরও জোরে চাপ দেওয়া হলো এবং কারা দিলেন? অরাজনৈতিক ব্যক্তিরা। তাদের ওই অবিশ্বস্ততা থেকে তারা মনে হয়েছে কি, যারা এদেশে রাজনীতি করে না, সুশীল সমাজ, তাদের একটা সমস্যা হয়ে গেল, তারা রাজনীতিবিদদেরকে বিশ্বাস করতে চায় না। সেজন্য রাজনীতিবিদদের জন্য বিব্রতকর অবস্থা তৈরি করার তারা একটা সবসময় একটা কৌশল অবলম্বন করে চলতে থাকে। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। তো সেই জন্য রেফারেন্ডাম দিলেন। এখন দেখেন আমাদের জুলাই সনদের বাস্তবায়ন সম্পর্কে একদম মূল কথাটাই লেখা আছে যে সংসদ অধিবেশনে এইটাকে সংশোধন করা হবে। সংস্কার সংস্কার মানে এখন সংশোধনই তো সংস্কার। আপনি দেখেন, কিন্তু মুশকিল হলো কি, এরা কিন্তু সংশোধনের কথা বলে চলে আসছে, সেখানে ঐক্যমত্য হয়েছে, সেখানে স্বাক্ষর করে দিয়ে আসছেন, সম্মতি দিয়ে আসছেন। তাইলে হলে কি, ওনারা সম্মতি দিয়ে আসলেন সংবিধান আপনাকে কি বলে এটাকে সংশোধনের জন্য, আর আপনারা বাইরে এসে বলতেছেন সংস্কার। আর এই সংস্কারের আড়ালে কি লুকিয়ে রাখছে তারা জানেন? তাদের আড়ালে একটা বিষয় কাজ করে, সেটা হলেই যে যেই সংবিধান অনুসারে নির্বাচন হলো, তারা নির্বাচিত হয়ে আসছেন, ওত পড়ে সংসদে বসছেন, সংসদে বসে অবাধে কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে তারা সংবিধানকে পায়ের কাছে ফেলে তারা জুলাই সনদকে মনে করছেন যে নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন। তারা সংসদে এবং বাইরে যেরকম বলছে, তাদের বক্তব্য শুনলে মনে হয় যে সংসদ নির্বাচন হয়েছে জুলাই সনদ অনুসারে। জুলাই সনদ তো তখনও একটা প্রস্তাবনা, জুলাই সনদ তখনও আইনে রূপান্তর হয় নাই, সংবিধানে তখনও সংশ্লিষ্ট আর্টিকেলের অ্যামেন্ডমেন্টের কারণে সন্নিবেশিতও হয়নি। তাহলে জুলাই সনদ অনুসারে নির্বাচন তো আর দেশে হয়নি। কিন্তু দেখেন তারা এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে দেশের নির্বাচন জুলাই সনদ অনুসারে হয়েছে। আসলে জুলাই সনদ তো নির্বাচন হওয়ার পরে এটা কথা ছিল যে সম্মতি যেখানে দিয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে আইনে রূপান্তর করবে। তো এখন যেটা হয়েছে, ওনারা জানে যে সংবিধানের যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে তো এখনও ব্যাপকভাবে উপস্থাপিত হয় না এবং সেগুলোকে ইতিমধ্যে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে নেন, কিছু কিছু জিনিস ইতিমধ্যে যেগুলো আর্টিকুলেট করেছে নতুন আইনে, সংবিধানে যেগুলো সন্নিবেশিত করেছে, তারা কিন্তু এগুলোকে বিরোধিতা করেন। এবং আপনি একটা মজার জিনিস দেখবেন, কোনো একটা আইন যখন অ্যামেন্ডমেন্ট হয়েছে এবার, তখন একটাতেও তারা কোনো রকম ওয়াক আউট করেনি, প্রাণবন্ত আলোচনা করেছেন হাউজে থেকে, ইভেন সম্মতিও দিয়েছেন। তাহলে হলো কি, যা তারা মনে করে কি যে তারা যা বলে তাই বোধহয় সাধারণ মানুষ খেয়াল করে, কিন্তু তারা যা করেন তাও যে মানুষ খেয়াল করে এটা বোধহয় তারা খেয়াল করেন। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই যে কথাগুলো ওনারা বলছেন, এগুলো হলো আলোচনার জন্য আলোচনা করা, বিরোধিতার জন্য বিরোধিতা করা। বাস্তবে যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আমি জনাব সালাউদ্দিনের সঙ্গে একমত হয়ে এইভাবে বলতে চাই, সংসদ এবার অধিবেশনটা আসলেই যথার্থভাবে হয়েছে, সার্থক অধিবেশন হয়েছে। ধন্যবাদ শিববীর ভাই। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে ওনারা যে জুলাই সনদ স্বাক্ষর করেছে তার প্রতিটি অক্ষর বর্ণ ওনারা বাস্তবায়ন করবে, এবং
ওনটা বলছে যে এই অধিবেশনে হয়নি তো কি হয়েছে, আমরা নতুন করে বিল আনবো, নতুন করে এটা আলোচনা হবে, নতুন করে এগুলো হবে। তারপরও মানে জামাত এনসিপি জোট এটা বিশ্বাস রাখতে পারছে না, যে কারণে নাহিদ ইসলাম আজকে বলেছেন যে এই প্রথম অধিবেশন ব্যর্থ, তাদের মতো করে চলছে। মানে এটা কেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শকদেরকেও ধন্যবাদ। আমি যদি সংক্ষেপে একটু মূল্যায়ন করতে চাই, নিঃসন্দেহে এটা বাংলাদেশের আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ তার পথে একটা বিশাল অর্জন, যে আমরা একটা সংসদ পেয়েছি এবং সংসদে সরকার দল বিরোধী দল অংশগ্রহণ করেছে। এবং মাসুদ ভাই বলছিলেন যে কেউ সংসদ ছেড়ে যায়নি, মানে ওয়াকআউট বলেছেন, যদিও ওয়াকআউট করেছে কয়েকবার কয়েকটা বিলের ক্ষেত্রে, কিন্তু আবার ফিরে এসেছে, সংসদে আলাপ আলোচনা করেছে এবং সরকার দল বিরোধী দল একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে আলাপ আলোচনা করেছে। মানে স্পিকার বলেছেন যে এ ধরনের বিরোধী দল অতীতে এই সংসদ কখনো পায়নি, যে বিরোধী দল তো আমরা দেখতাম সবসময় যে সংসদ ছেড়ে দিত, 90 দিন পূর্ণ হওয়ার আগে এসে জয়েন করতো। সংসদকে যে গণতন্ত্রের কেন্দ্র বানানো, আলোচনার কেন্দ্র বানানো, এটা অতীতে কোনো বিরোধী দলরা করেনি ওভাবে। তো এবছরেই প্রথম এই ঘটনাটা ঘটেছে এবং সরকার দল বিরোধী দল, আমি মনে করি এটা একটা সাকসেসফুল সেশন গেল, ইন আ সেন্স যে একটা পার্টিসিপেশন ছিল। এখন আলোচনার বিষয়বস্তুতে বা যে যে বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া দরকার ছিল, কিছু কিছু বিষয়তে বিরোধী দলের ভিন্ন মত আছে। যেমন গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল হয়েছে যেগুলো তোলা হয়নি, গুম সংক্রান্ত বা মানবাধিকার কমিশন সংক্রান্ত, বিচার বিভাগ সচিবালয়, দুদক সংক্রান্ত এগুলো বাতিল হয়েছে। এগুলো নিয়ে আপত্তি আছে, বিরোধী দলের স্ট্রং আপত্তি আছে যে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারত, সেই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অধ্যাদেশগুলো আলোচনায় নিয়ে আসা হলো না। এবং বিশেষ করে গুম, গত সরকারের সময় যে জিনিসটা সবচেয়ে বেশি নিপীড়নের বড় হাতিয়ার ছিল, সেই সংক্রান্ত অধ্যাদেশটাকেও তোলা হলো না, অ্যাপ্রুভ করানো হলো না। এটা নিয়ে সমালোচনা আছে। জুলাই সনদ নিয়ে এবং সংবিধান সংস্কার কমিশন নিয়ে, সংবিধান সংস্কারের এই পরিষদের শপথ নিয়ে, এটা নিয়েও বিরোধী দলের সমালোচনা ছিল। বিরোধী দলের সদস্যরা তো শপথ নিয়েছে, 2টা শপথ, সরকার দলের সদস্যরা সে শপথ নেননি। ওনারা বলেছেন যে আমরা পরে নিব, পরবর্তীতে আসলে আর ওনারা অ্যাভয়েড করে গেছেন যে ওনারা নেবেনই না। শুরুর দিকে বলছিলেন যে আমরা এখন নিচ্ছি না, এটা আগে বিল উঠবে তারপর করব। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সংস্কারের যে দাবি ছিল। এবং ইভেন বিএনপির নির্বাচন ইশতেহারের প্রথম দফাও ছিল কিন্তু সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন ওনারা, কারণ গত 15 বছরে সবাই সংবিধানের সংস্কার নিয়ে কথা বলেছে। একটা জিনিস বলেছে যে প্রধানমন্ত্রী সংসদে একটা ঐক্যমত কমিশন গঠন করার জন্য নাম আহ্বান করেছিল বিরোধী দলের কাছে, বিশেষ করে জামাতের কাছে। জামাত কিন্তু সেই প্রস্তাব নেয়নি। রাইট, এখানে এই সংশোধন হবে না সংস্কার হবে, এটা নিয়ে আলাপ হচ্ছিল, যে বিরোধী দল সংস্কারের কথা বলছে, সরকার দল বলছে সংস্কার হবে না, সংশোধন হবে। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বলেন যে সংবিধান তো সংস্কার হয় না, সংবিধান হয় সংশোধন, না হলে বাতিল বা এটা ওটা হয়। কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারেই কিন্তু বিএনপি বলেছে সংস্কারের কথা। তার মানে ওনারা আগে নির্বাচনের আগ পর্যন্ত ওনারা সংস্কারের ব্যাপারে আগ্রহী ছিলেন, এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে সংস্কারের ব্যাপারে না, এই যে সংস্কার হয়ই না এরকম কথা বলছেন উনি, যেটা তো আসলে সঠিক কথা না। যে তার মানে ওনারা সংস্কারের ব্যাপারে আগ্রহটা প্রকাশ করছে না, বা বিরোধী দল এই জায়গাটাই সন্দেহ করছে যে সংস্কার করবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর টার্ম, আগে ছিল অফুরন্ত। এইটা যখন বিএনপি মেনে না, এটা কি সংস্কার না এক ধরনের? না, ডেফিনেটলি এটা একটা সংস্কার। তো গুরুত্বপূর্ণ যেসব সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে, ধরেন আমাদের হচ্ছে একটা উচ্চ কক্ষ করার ব্যাপারে আলোচনা হয়েছে, এই প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে আলোচনা হয়েছে, আরো নানান সংস্কার বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়েও তো আলোচনা হয়েছে। 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগ থেকে একটু ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়েছে, রাষ্ট্রপতির পাওয়ার ক্ষমতা বাড়ানো বা ব্যালেন্স করার ব্যাপারে আলোচনা হয়েছে। তো অনেকগুলো ইস্যু আছে যেখানে বিএনপির কোনো জায়গায় তাদের পর্যবেক্ষণ আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা বিচার বিভাগের প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল হয়। তো এই বিষয়গুলো নিয়ে বিরোধী দলের নানান পর্যবেক্ষণ এবং বিরোধিতা আছে, কিন্তু তারপরেও এই বিরোধিতা থাকা সত্ত্বেও তারা আলোচনা করেছেন, সংসদেই বিরোধিতা করেছেন, বক্তব্য রেখেছেন, সবাইকে নিয়ে কথা বলেছেন, সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেছেন, একসাথে বসে সমাধান করার কথা বলেছেন। এটাকে আমি খুবই ইতিবাচক হিসাবে দেখি, যে একটা পজিটিভ ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে সংসদে এবং রাজনীতিতে। এটা আমি অতীতে আমরা কখনো দেখিনি। তো এই জায়গায় স্টিল আমি বলবো যে সংস্কার এবং অধ্যাদেশগুলো বাতিল করা নিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখানে বিএনপির পক্ষ থেকে
অনাগ্রহ দেখা গেছে। গণভোট নিয়ে তো একরকম গণভোটটাকে আর কেয়ার করছে না বিএনপি, এটা একটা অনাগ্রহের জায়গায়, কারণ বিএনপি নিজেরাও গণভোটের জন্য ভোট চেয়েছে, ভোট চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এখন এটাকে অবৈধ বা সংবিধান বহির্ভূত বা আদেশটা অবৈধ, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যেটা নিয়ে মানুষের মধ্যে আমার মনে হয় কিছুটা অসন্তুষ্টি সরকারের প্রতি আছে। তো আমি মনে করি সব মিলিয়ে আমি যদি মূল্যায়ন করতে চাই এক কথায়, যে আমি এটাকে মানে অসফল তো বলবোই না, আবার একদম 100% সফল হয়েছে এটাও বলবো না, কারণ সরকার দল বিরোধী দলের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় মতানৈক্য রয়েছে। আচ্ছা মাসুদ ভাই, সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম আজকে বলছে যে ৭২-এর সংবিধান ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের আদর্শ ফিরিয়ে আনার দরজা খুলে দিচ্ছে সরকার, এটা কারোর জন্য ভালো হবে না। একটা কথা মতে রাখবেন, আমি খুব পরিষ্কার একটা কথা বলি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে দলীয় ইশতেহার দিয়েছে সকল রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দলই কিন্তু বলেনি আর যে আমরা সংবিধান পরিবর্তন করব। এই ঐক্যমত্য কমিশন সেখানে গিয়ে সকল রাজনৈতিক দল যে জুলাই সনদ স্বাক্ষর করে আসছে, সেখানে সবাই এক বাক্যে ঐক্যমত্যে পৌঁছেছেন যে আমরা সংবিধান সংশোধন করব। যেটা আমি আবারও বলবো, সংশোধনই সংস্কার, সংবিধানের সংশোধনীটাই সংবিধানের সংস্কার। ৭২-এর সংবিধানকে বাদ দিয়ে দিব আমরা। এবারের এই যে এবারের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন 2026-এর, সেই নির্বাচনে বিজয়ী হলে কোনো দল জাতির কাছে অঙ্গীকার করে না যে আমরা এই সংবিধানকে বাতিল করে দেব, আমরা সংবিধান নতুন করে লিখব, এ কথা কিন্তু কেউ বলে নাই। তাইলে আমরা যেহেতু বলি না, এবং নির্বাচনে যাওয়ার আগে যখন আমরা রাজি হয়ে গেলাম যে আমরা সংবিধান সংশোধন করব, এবং সেখানে যেই জুলাই সনদে উল্লেখিত বিষয়সমূহকে সংবিধান সংশ্লিষ্টে সেগুলোকে আমরা আর্টিকুলেট করব। গণভোটটা দেখেন, আমি আইনের খুব ক্ষুদ্র ছাত্র, সেই অনুসারে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে এই দেশের রাজনীতিবিদরা যখন ঐক্যমতে পুষলেন, তখন সেইটা তো পরবর্তী রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাবে বাস্তবায়নের দায়িত্ব তাদের উপরে, এবং তারা সেটা সম্মত হয়ে গেলেন। আমাদের দেশের অতীতের প্রেসিডেন্টসও কিন্তু তাই বলে। আপনি দেখবেন এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক দল আন্দোলন করতে গিয়ে তখন যে সরকারটা তৈরি করা হয়েছিল এই রাজনৈতিক বা পলিটিক্যাল কনসেনসাসের বেসিসে, যেটাকে পরবর্তী সময়ে আইনে রূপ দেওয়া হয়েছিল, এবং এই অধিকারটা তারা পেলেন কোথায়? আমাদের সংবিধানেই কিন্তু পরিষ্কার বলা আছে এটা, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, মালিক হলো জনগণ। এবং এই জনগণের সেই কারণেই দেখবেন এই যে জনগণের পক্ষে রাজনীতিবিদরা কাজ করে, এবং রাষ্ট্রের অনেক ক্রাইসিসে রাজনীতিবিদরা ঐক্যমত পোষণ করে রাষ্ট্রের অনেক সমস্যার সমাধানে তারা উপনীত হয় বা সিদ্ধান্ত নেন বা সমাধান করেন। তাহলে সেই স্পিরিটটাকে তো বহাল রেখেই এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই যে ইউনূস সাহেবের সরকারকে আনার বা ইত্যাদির। তো এখন আপনি দেখেন, সুতরাং এইখানে বিএনপি গণভোট থেকে সরে গেছে, যেটা আমার বন্ধুও বললেন যে গণভোটের প্রতি তাদের অনীহা। গণভোটটা কেন? যে এখানে রাজনীতিবিদরা ঐক্যমত্য কমিশনে সকলে মিলে একমত হয়ে গেলেন যে আমরা যারাই ক্ষমতায় যাই, কিছু বিষয়ে যারা রাজি না তারা নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে, এবং তারা তো বলেছে। এবং আপনি লক্ষ্য করবেন আজকে সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এবং তার দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই কি বলে যাচ্ছে? তারা বলছে যে আমরা যে সকল বিষয়ে আমরা দ্বিমত পোষণ করার পর ঐক্যমত্যে পৌঁছেছি, কী কারণে? দেশের বড় রাজনীতি বা গণতন্ত্রের স্বার্থে আমরা সেগুলোকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে ব্যাপারটা কি? বরং কী হয়েছে দেখেন, একটা জিনিস, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, জুলাই গেজেটে গিয়ে আমরা কি দেখলাম? সেই জুলাই নোট অফ ডিসেন্টগুলো সব বাদ দেওয়া হলো। তাইলে হলো কি, রাজনৈতিক দলের, বিশেষ করে ওইখানে যারা ডিসেন্ট দিয়েছিলেন অথবা দ্বিমত পোষণ করেছিলেন, সেই রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু ওই জুলাই গেজেট প্রকাশ করতে গিয়ে ফ্রড হয়েছে বা চিট করেছে, আমি বলবো এক কথায়। তাহলে বিষয়টা হলো, আসলে যে ব্যাপারটা হলো, আর দ্বিতীয় ওতের কথা যেটা বলতে, দ্বিতীয় ওতকে আমরা কেন পড়বেন আপনি বলেন? আপনি দ্বিতীয় ওতটা তো এ কারণে পড়া হয়নি, যারা পড়েছেন সংবিধানে নাই বলছে বিএনপি। সংবিধান না, আমার বক্তব্য হলো দ্বিতীয় ওতটা আসবে কি কারণে? কারণ দ্বিতীয় ওত তো আপনি জুলাই সনদ যদি আইনে রূপান্তর হয়, তাহলে না আপনি দ্বিতীয় ওতটা পড়বেন কি কারণে? যে আপনার কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে
যদি নির্বাচিত সংসদকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমরা রূপ দেই, নতুন কোনো চেহারা বা চরিত্র এই নির্বাচিত সম্মানিত সংসদ সদস্যরা পরিগ্রহ করে বা ধারণ করে, তখন দেয়ার উইল বি এ কোয়েশ্চেন ফর সেকেন্ড ওথ। এই তো বিষয়টা। ওনারা যেটা করলেন জুলাই সনদকে সংবিধানের উপরে রেখে, যেটা সংবিধানে সন্নিবেশিত হইলেন না সেইটা, অর্থাৎ ওনারা এটাকে ওভারডুইং করেছে, যেটা আইনসম্মত হয়নি। এখন কেউ যদি ভুল কাজ করে সেটা দেখা দেখি সরকারি যারা সরকার আজকে তারাও যদি সেই ভুল করে বা তাদেরকে খুশি করার জন্য সরকার ভুল করে, তাহলে সেইটা কি সরকারের জন্য কি বোকামি হতো না? সে কারণে সরকার যেটা করেছে যথার্থই সঠিক কাজ করেছে, কারণ সরকার সংবিধান অনুসারে নির্বাচন করেছে, সংবিধান অনুসারে ওত পড়েছে, এর বাইরে আর কোনো ব্যতিক্রম ছিল না এবং এর বাইরে কোনো ওয়াদাও ছিল না কারো কাছে, জাতির কাছেও ছিল না। সুতরাং যারা এখন এটা বলে যে তারা দ্বিতীয় দোটা না পড়ে আবার এটা বলছে যে জুলাই গণভোটকে সরকারের এক অনীহা পরিলক্ষিত, আমার কাছে মনে হচ্ছে বিষয়টা তা না। এটা কারোর মধ্যে মিসকনসেপশন তৈরি হয়েছে, সেটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক সেটা যাদের মধ্যে হয়েছে তারা ভালো বলতে পারবে। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে কিছু কিছু লোক বিভ্রান্তি ছড়াবার জন্য এই ধরনের কথাবার্তা উপস্থাপন করে বা অনবরত বলে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা ঠিক না, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। সেই জন্য যেটা হয়েছে সেটা হলেই যে জুলাই সনদ সরকারের যে কমিটমেন্ট, সরকার টাইম অ্যান্ড অ্যাগেন সেটা বলে যাচ্ছে, মানুষকে আশ্বস্ত করছে। এখানে বিভ্রান্তি জনগণকে তো আস্থায় নিতে চাচ্ছে, বিবেচনায় আসতেছে। আপনি লক্ষ্য করবেন একটা জিনিস, সাধারণ জন কিন্তু সংসদের যারা বিরোধী দল, এবং আরও মজার ব্যাপার কি জানেন আপনি, যে যারা ঐক্যমত্য কমিশনে যে সমস্ত প্রস্তাবনায় দ্বিমত পোষণ করেছেন যেই বিষয়গুলোয়, তারা এখন সেইগুলোকে গিয়ে সংসদে বলতেছে এইগুলোও বাস্তবায়ন করতে হবে। এবং আপনি ইতিমধ্যেই গভর্নমেন্টের সরকারের সদিচ্ছার দিকে আপনি লক্ষ্য করেন। আমি আজকে দেখেছি মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আমরা আগামী 17 তারিখ এই বিরোধী দল সহ সকল যারা স্টেক হোল্ডার তাদের সবাইকে নিয়ে বসবে, এই মানবাধিকার কমিশন আইন, তারপর আপনার গুম খুন ইত্যাদি যে সমস্ত আইনগুলোকে ইতিমধ্যে সংসদে উপস্থাপিত হয় নাই সেগুলোকে আরও সুন্দরভাবে আইন তৈরি করার জন্য তারা কিন্তু একটা সমাবেশ দেখেছেন, এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যাতে আরও সুন্দর এই বিষয়গুলোকে আরও সুন্দর আইনে রূপ দিতে পারে। সুতরাং নিরাশ হওয়ার তো আমি কিছু দেখছি না। এখন আপনি যদি অন্যায়ভাবে কল্পনা করেন, আপনি যদি কোনো ভুল না করার পরেও আপনি যদি সেই সঠিক কাজকেও ভুল হিসাবে আপনি দেখতে চান, তো সেইটা তো আপনার দেখার ব্যাপার, আপনার নিজস্ব বিচার বিবেচনার ব্যাপার। এটা তো আর অন্য কেউ সংশোধন করে দিতে পারবে না। ধন্যবাদ শিবির ভাই। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক বলেছেন যে যদি সংবিধান সংস্কার করা না হয় তাহলে আমরা পুনর্লেখন করব সংবিধান, এই সংবিধান বাতিল করে। ওনার এই কথাটার পেছনে কি আছে? ওনার বিএনপি 2/3 মেজরিটিতে আছে, সংবিধান উনি নিজেও পার্লামেন্ট সদস্য না, কিভাবে এরকম কথা উনি বলেন, মানে কোন বেসিসে? না, এটা দেখেন বিরোধী দলে থাকতে তো এটা বিএনপির লোকেরাও বলেছে সবসময় যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা বিএনপির সাথে এলাই যারা আছেন, ধরেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর বা অন্য যারা আছেন সবাই কিন্তু সংবিধান সংস্কারের ব্যাপারে স্ট্রং কথাবার্তা বলেছেন। গত 15 বছর ধরে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, সংবিধানকে সংস্কারের কথা বলা হয়েছে, এই সংবিধান আওয়ামী লীগের ইশতেহার হয়ে গেছে, নানানভাবে কাটাছেঁড়া করে এই সংবিধান ফেসিবাদকে প্রমোট করে, এ ধরনের নানা কথাবার্তা বলে কিন্তু এই সংবিধান পুনর্লেখন করতে হবে, নতুন করে লিখতে হবে, সংস্কার করতে হবে। এগুলো বিরোধী দলের আলটিমেটলি তো সংস্কার কমিশনে তারা বলেন, বিরোধী দলের এটা বিরোধী দলে থাকা অবস্থায় বক্তব্য আর আপনার যখন একাডেমিক ডিসকাশন, সেটা তো ভিন্ন। বিরোধী দলের জায়গা থেকে এই দাবি করা বা এই কথা বলার রেওয়াজ তো আছে আমাদের দেশে, এবং এটা তাদের কাছে যৌক্তিক পয়েন্ট আছে যে আমরা রিফর্ম কমিশনেতে এইসব কিছু বলেন। এখন যেটা হচ্ছে যে আমাদের সংবিধানে যে রিফর্ম করতে হবে এটা নিয়ে তো ঐক্যমত্য কমিশনে নানান আলোচনা হয়েছে, এবং সর্বশেষ গণভোট হলো। ভাই যেটা বলছিলেন গণভোট নিয়ে, যেমন গণভোট হয়েছে, গণভোটে জনগণ সমর্থন দিয়েছে, এবং গণভোটের প্রস্তাবনাও কিন্তু সালাউদ্দিন সাহেব বলছেন, উনিই বলছেন গণভোটে নিয়ে আমরা দেখি জনগণ কি বলে। তেমনি জনগণের মতামতের জন্য গণভোটটাও কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল সে সময়। এখন যিনি বিএনপির আইনমন্ত্রী, তখন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার প্রস্তাবনা ছিল। এই গণভোটের যে প্রশ্ন,
এটা নিয়ে তো বিএনপির আপত্তি আছে যে পুরো এই- টোটালটাই দিয়ে না, দিচ্ছে, দেখেন, যেটা নোট এই- অফ ডিসেন্ট ছিল এই- সেটাও না, প্রশ্নের ভিতরে উল্লেখ করা হয়নি। এই ইয়েতে যেই কয়টা প্রশ্ন ছিল, দেখেন গণভোটের এটা ফাইনাল হলো কবে? নভেম্বরে। নির্বাচন হলো তো আদেশটা হলো নভেম্বরে, নির্বাচন হলো ফেব্রুয়ারিতে। এই দীর্ঘ অনেক সময় গেছে। এর মধ্যে তো বিএনপি কিন্তু স্ট্রংলি প্রতিবাদ জানায়নি। বিএনপি বরং নির্বাচনে ভোটের পক্ষেই বলেছে যে আপনারা ভোট দেন, আমরা গণভোটে এগুলো বাস্তবায়ন করবো। এখন জনগণ প্রায় 70% জনগণ ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছে যে আমরা এটার সাথে একমত। এখন এটা বাস্তবায়ন করা তো জনগণের এটা জনগণের রায় জনগণ দিয়ে দিয়েছে। এটা তো সরকারের দায়িত্ব যে 70% জনগণ প্রত্যক্ষভাবে তাদের মতামত দিয়েছে। সালাউদ্দিন আহমেদ আরেকটা কথাও বলেছেন, তাহলে ওনারা কেন তখন তখন বলছে যে চাইলেন? বিএনপি গণতন্ত্রের স্বার্থে ওই সরকারে অনেক কিছুই মেনে নিয়েছে। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা যে উনি সংসদে কনফেস করলেন যে আমরা জনগণের সাথে একটা প্রতারণা করছি। আমাদের মনের ভিতর ছিল যে আমরা এসব গণভোট, এসব অধ্যাদেশ এগুলো মানব না, কিন্তু জনগণকে প্রতারিত করলাম। আমরা বললাম যে আপনারা ভোট দেন, আমরা আপনাদের সাথে আছি, ভোট দিলে আপনারা জয়যুক্ত করলে আমরা এই সংস্কারগুলো করব। এরপরে কোনো মতে নির্বাচনী বৈতরণীটা পার হয়ে 2/3 মেজরিটি নিয়ে এসে সংসদে আমি বলছি আমি এগুলো মানবো না, আমি তখন এমনি মিছিমিছি বলছি। এই যে মিছিমিছি বললাম আমি জনগণের সাথে, যদি তখন এইটা না মানতো নির্বাচন কি হতো? না, নির্বাচন অবশ্যই হতো। নির্বাচন আমরা হবে তো না, আবার কারণ নির্বাচন তো হলো। গণতন্ত্রহীনতার মধ্যে না, পড়তাম। গণতন্ত্রহীনতা ছিল না, গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যেই আমরা যাচ্ছি এবং নির্বাচন হতো। নির্বাচন হয়েছে তো। আপনি ইন্টারিম গভর্নমেন্ট কি গণতান্ত্রিক বলবেন? না, অবশ্যই তাদের গণতান্ত্রিক, সময় তো জনগণের অনেক- অভিপ্রায়ের অনেক- মধ্য দিয়েই তারা এসেছে। তো এটাকে আমি অগণতান্ত্রিক সরকার বলবো না। তারা আমাদের যে তাদের প্রক্রিয়ার সময় মধ্য আইনের দিয়ে যে শাসন নির্বাচনে খুব কম ছিল। না, সেটা আলাদা ব্যাপার। এখনো আইনের শাসন নিয়ে প্রশ্ন আছে, খুন হচ্ছে, দর্শন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলো আলাদা আলাপের বিষয়। লেজিটিমেট গভর্নমেন্টের সময় একটা জবাবদিহিতা থাকে। না, ডেফিনেটলি এখন সেই জবাবদিহিতাটা আমরা আশা করছিলাম যে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, কিন্তু এখন তো আমরা দেখছি যে সরকার জনগণের প্রতি যে জবাবদিহিতা সেইটাতে থাকছে না। সরকার বলছে জনগণ আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু আমরা এখন আর গুনলাম না, কারণ আমরা তখন আপনাদেরকে মিছিমিছি একটা আশা দেখিয়েছিলাম যে এগুলো বাস্তবায়ন করব, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে আর করছি না। এটা সংসদে উনি সেটা কনফেস করলেন। এটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার। একটা ডকুমেন্টেড জায়গায় উনি এটা ডকুমেন্টেড থেকে গেল যে বিএনপি সরাসরি জনগণের সাথে প্রতারণা করলো গণভোটের ব্যাপারে। তো এখন দেখেন গণভোটে ওনারাই ভোট চাইলেন, জনগণ ভোট দিলেন, এখন ওনারাই এসে গণভোট আর মানছেন না। এখন বলছেন আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এখন বলছেন আমরা এগুলো আসলে মানতাম না। তো এইটা আমি মনে করি মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বা জনগণের কাছে জবাবদিহিতার যে জায়গাটা আমরা চিন্তা করছিলাম, সেই জায়গাটা একটা বড় ধরনের ব্যত্যয় হয়েছে। জনগণ যে রায় দিয়েছে, এই রায়ের ভিত্তিতে আমাদের এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা নির্বাচন কমিশন শপথ দিল। এক পক্ষ নিল, আরেক পক্ষ নিল না। কেন পরিষদটা দরকার ছিল? ভাই বলছিলেন যে আমাদের তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার ছিল, কারণ অনেকগুলো সংস্কার যেগুলো আমরা সংসদে করতে পারবো না, এগুলো মৌলিক কাঠামোর সংস্কার হলে তো সংসদের সেই রাইট নাই। এবং সংসদ ওনারাও বলছেন যে সংসদে যেই সংশোধনীগুলো করতে হবে সেটা হচ্ছে এই 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্য থেকে। তো যেমন কথার কথা আমরা মনে করেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে চাচ্ছি, এটা তো আমরা সংসদে সংশোধন করতে পারবো না। এটা তো আমাদের একটা মৌলিক স্ট্রাকচারের চেঞ্জ আমরা করছি, যে আমাদের ইউনিটারি স্টেটের জায়গায় আমি এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করছি, বা সুপ্রিম কোর্টের বিভাগীয় যদি করতে চাই, সেটা তো আমরা এই সংসদের মধ্য থেকে পারবো না। আমাকে ডেফিনেটলি আমার এই সংস্কার পরিষদ বা গণপরিষদ করতে হবে। তো জনগণ তো আমাদেরকে সেই সুযোগটা দিল যে আমি রায় দিলাম, তোমরা গণপরিষদ করে নিজেদের মতো করে যে সংস্কারগুলো করা দরকার করো। যদি আমরা না করি বা এমন কিছু সংস্কার করি যেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের ভায়োলেশন হচ্ছে, সেটা তো পরে কোর্টে গিয়ে বাতিল হয়ে যাবে। তো আমাদের জন্য তো গণপরিষদ করা বা সংস্কার পরিষদ করা, এই পরিষদের শপথ নিয়ে সংশোধনগুলো করা, আলাপ আলোচনা করতে পারতো। তখন দেখেন বিএনপির স্টিল 2/3 মেজরিটি। আমরা যদি সংস্কার পরিষদের শপথ নিই, সেখানেও কিন্তু বিএনপি 2/3। তো সেখানে যদি আলাপ আলোচনা করে কোনোটা বিএনপির পছন্দ না হয়, চাইলে কিন্তু ওটা বাতিল হয়ে যেত, যে 2/3 সদস্যরা বলছে এটা মানবো না, তাহলে বাতিল হয়ে যেত। তো সংস্কার পরিষদে গিয়ে আমরা যদি করতাম, বরং সংশোধনগুলো পার্মানেন্ট হতো। এমনি আমি একটা সংস্কার করলাম, পরে এসে আবার কোর্ট বাতিল করে দিবে যে এটা ভায়োলেশন হলো, তার চেয়ে তো এটা ভালো ছিল বিএনপির সামনে। আমি মনে করি বিএনপি এটা একটা গ্রেট অপরচুনিটি বিএনপি মিস করেছে। মাসুদ ভাই, সেটা হচ্ছে যে এই আজকে হাইকোর্টে ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকর্তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। অনেকে বলছে ডক্টর ইউনূসের অন্যতম মানে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম কার্যক্রমের মধ্যেই ছিল একটা নির্বাচন। তো যে আমি আপনার এই প্রশ্নে আসবো, কিন্তু আমার বন্ধু যে কথাগুলো বলেছেন তার কিছু কিছু কথা আমাকে উত্তর দিতে হয়। তিনি একটা শব্দ ব্যবহার করেছেন যে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কিভাবে উনি বললেন? সালাউদ্দিন সাহেব কনফেস করেছে। আমার বন্ধু বোধহয় মিসকনসিভ করেছে। সালাউদ্দিন সাহেব হ্যাজ গিভেন দি ইনফরমেশন টু দি হাউস, উনি কনফেস করেনি।
ওনার যেটা সেটা ওয়াজ এন ইনফরমেশন গিভেন টু দি মেম্বার্স, আই মিন টু দি পিপল থ্রু দি পার্লামেন্ট। সুতরাং উনি ইনফরমেশনটাকে কনফেশন বলেছেন। এইরকম মিসকনসেপশন উনি করবেন বা সেইটাকে উনি এত দৃঢ়তার সঙ্গে বলবেন, যেটাই আমি একটু বিচলিত হয়েছি, আশ্চর্য হয়েছি। সুতরাং এখানে প্রতারণার কিছু নাই। আপনি দেখেন জুলাই সনদের যে বিষয়গুলোকে, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি হাবট, এই যে হাবট আমরা এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনার প্রচারণার সময় বলেছে আপনারা হার পক্ষে ভোট দিবেন। আপনি দেখেন তো বিএনপি এই যে সমস্ত বিষয়গুলোকে সংস্কার করার কথা, বিএনপি কোন জায়গায় সরে গেছে। আপনি বিএনপি সেইগুলোকেই আপনি নির্বাচনের ইশতেহার দেখেন, এবং যেইখানে আজকে আমার বন্ধুর কথার থেকে আমি যে জিনিসটা পাইলাম, আমাদের জামাতের বন্ধুরা যারা সংসদে, তাদের কথা এবং ওনার কথার মধ্যে একটা সুরে মিল পেলাম আমি। আপনাদের দেখেন, আপনাদের যে জামাতের বন্ধুরা নির্বাচনের আগে যেটাকে সম্মতি দিয়ে আসলেন, সেখানে ওই জুলাই সনদের মধ্যেই লেখা আছে যে যারা রাজনৈতিক দল তাদের ইশতেহারে এই সমস্ত বিষয়গুলো দেওয়ার পর তারা যদি সরকার গঠন করে, তাহলে নির্বাচিত হওয়ার পর তারা তাদের ইচ্ছা মতো সেগুলো করবে। এটা কিন্তু জামাতের সম্মতি দিয়ে আছে, যেটার সাথে সুর মিলিয়ে আমার বন্ধু বললেন। আপনি কি বুঝেছেন আমার কথা? তাইলে বিষয়টা কি দাঁড়াইলো, যে যেটা জামাত মতামত দিয়ে আসলেন, এখন বিএনপি নির্বাচনের ইশতেহারের পর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, কিন্তু আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোভাবেই জুলাই সনদে যাতে সম্মতি দিয়েছে, দ্বিমত যেটা পোষণ করেছে। এখন বিষয়টা কি, বিএনপি নির্বাচনের জন্য এত পাগল কেন ছিল? বিএনপি নির্বাচনের জন্য পাগল ছিল এই জন্য কারণ বিএনপি 16টা বছর এদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার দেওয়ার জন্যই বিএনপি আন্দোলন করে গেছে, এবং সেই আন্দোলনের কারণেই বিএনপির কাছে নির্বাচন। আপনি লক্ষ্য করেছেন যে এই ইউনূস সরকারের মধ্যে আবার একটা ছোট সরকারের জন্ম হয়েছিল। তারা চেয়েছিলেন নানা রকম, এবং আমার বন্ধু যে সুরে কথা বললেন, এই রকম সুরের কিছু লোকজন রাস্তায় মব করতেন, এইটা করতেন, আজকে এইটা করতে হবে, কালকে ওইটা করতে হবে। আমি ইউনূস সরকারকে দেখেছি সেই রকম জিনিস তারা তাদের এই দাবির সামনে পরিবর্তনও করেছেন। তাইলে বিষয়টা দাঁড়াইলো কোনখানটায়, আপনি দেখেন যে বিএনপি যা ওয়াদা করলেন তা বিএনপি করছেন, যেইটা ইতিমধ্যে সংসদে উপস্থাপিত হয় নাই সেগুলো উপস্থাপিত হওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করলেন। এখন ওনারা যেটা বলছেন, হাবড় দিয়ে আমরা জনগণের কাছে ওয়াদা দিয়ে সরে গেছি। আমরা যদি জুলাই সনদের ওই সকল প্রস্তাবনাগুলো, যেগুলো জুলাই সনদে সকল রাজনৈতিক দল সম্মতি দিয়েছে, সেই বিষয়গুলো যদি ইতিমধ্যে সংসদে উপস্থাপিত না হতো, বিএনপি যদি আটারলি বলতো যে এগুলো আমরা বাস্তবায়ন করব না, তাহলে আমার বন্ধু যে শব্দটা ব্যবহার করতেন সেইটা উনি ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন দেখা গেল বিএনপি যে জিনিস সহজগুলো, জনাব সালাউদ্দিন সংসদে একটা ইনফরমেশন দিলেন। কি ইনফরমেশন দিলেন? যে আমরা এইটা উনি বললেন এইটা আমরা প্রতারণা, আমরা নির্বাচনে আমরা কেন ইয়াতে রাজি হইলাম রেফারেন্ডামে, যে না হলে নির্বাচন বিলম্বিত হবে। ইজ ইট নট এ ইনফরমেশন? এখানে কনফেশনের কি পাইলেন আপনি? এখন বিএনপি কি কারণে এই কথা বলতে হলো? বিএনপিকে এটা বলতে হলো এই জন্য যে বিএনপি জনগণের রাজনীতি করে, সুতরাং বিএনপি জনগণের পালস বুঝে। কারণ 16 বছর যারা ভোট দেয় নাই, সেই জনগণ একটা দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য তাদের মন মানসিকতা ছিল না। তো জনগণের এই পালস বুঝিয়ে বিএনপি চেয়েছিলেন। এবং আপনি দেখেন, যদি তাই হবে, এখানে যদি আজকে সংসদে যারা বিরোধী দল এবং রাস্তাঘাটে যারা বলতেছে, বা তাদের সঙ্গে একটা কম্পোনেন্ট আছে এনসিপি, যদি তারা এই বিষয়গুলো একমত না হতেন, তাহলে নির্বাচনে তারা অংশগ্রহণ করলেন কেন? আর জুলাই আপনি ইয়াটার কি বলে রেফারেন্ডামে যে পয়েন্টগুলা আপনি দেখেন, আমরা এই দেশের লেখাপড়া জানা মানুষরাও যে 4টা পয়েন্টের উপরে আমরা বক্তব্য ভোট দিয়ে আসছি, হ্যাঁ অথবা না, আপনি বলেন তো, আমি আমার মতো বা আমার বন্ধুর মতো কয়জন শিক্ষিত লোক এটা অনুধাবন করছে, এবং ওই 4টা পয়েন্ট দিয়ে আপনি কী বুঝতে পেরেছেন? সুতরাং এগুলা এক ধরনের জাতিসংঘে, এবং কারা করেছে জানেন? অরাজনৈতিক কিছু ব্যক্তিদেরকে ইউনূস হায়ার করেছিলেন। ওই যে আপনি একটু আগে রিটের কথা বললেন, এই রিটগুলো ছিল যে ইউনূস শাসনের আমলে ইউনূস নির্বাচন দিয়ে গেছে একটা, এবং দেওয়ার কারণটা ছিল এই যে নির্বাচনটাকে বিলম্ব করার মতো ওই সময় আর কোনো সুযোগ ছিল না। জনগণের প্রচণ্ড চাপ ছিল নির্বাচনের জন্য। রাজনীতিবিদরাও যেই ঐক্যমতের ভিত্তিতে ইউনূসকে বসিয়েছিলেন, অনন্তকালের জন্য ইউনূস থাকবে সেটা তখন রাজনীতিবিদরাও চায়নি, যে কারণে নির্বাচন দিতে হয়েছিল। তাহলে যদি এমনটা হয়, তাহলে আজকে যারা বিরোধিতা করছেন তারা তো বলতে পারতেন যে না, আমরা জুলাই সনদ অথবা রেফারেন্ডাম হওয়ার আগে এবং এই জুলাই সনদের এইটাকে করার জন্য একটা রূপান্তর না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।
তাহলে আপনি নির্বাচনে গেলেন, আপনি ঐক্যমত হলেন, দলীয় ইশতেহারে দেওয়ার পর নির্বাচনের পর বিজয়ী দল তার মন মতো করে এই জিনিসগুলোকে সংশোধন করবেন, তাতে সম্মতি দিয়ে আসলেন। এখন সংসদে গিয়ে আপনি উল্টাটা বলতেছেন এই জিনিসগুলো। তাহলে ব্যাপারটা হলো এখন এই যেই ভদ্রলোক আপনি যে কথাটা বললেন, জনাব মহসিন রশিদ এই রিটটা করেছে। উনি দীর্ঘদিন ইউনূস ক্ষমতা আসার পরে উনি অনেকগুলো কথা বলেছিলেন। উনি একটা রিট করে এক সময় বলেছিলেন যে স্বৈরাচারের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছিল সেই পদত্যাগপত্র আদালতে আনা হোক, কিন্তু দেখা গেছে আলটিমেটলি তার সেই রিট খারিজ হয়ে গেছে। আবার উনি অর্থাৎ ইউনূসের পিছনে উনি খুব লেগেছেন। ইউনূসের পিছনে লাগার পিছনে আরেকটা কারণ ছিল। আপনি দেখবেন যে 5ই আগস্টের পর হঠাৎ করে, এবং সেইটারই ধারাবাহিকতায় এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মানুষ কিন্তু কথা বলার অবাধ ও স্বাধীনতা ভোগ করছে। এবং আপনি লক্ষ্য করবেন যে দেশের মানুষের কোনো স্বাধীনতাই ছিল না, সেই দেশের মানুষ হঠাৎ স্বাধীন হয়ে গেছে, এরকম একটা ভাব তাদের মধ্যে চলে আসছে। এই জন্য দেখবেন যে যেখানে যেভাবেই কথা বলুক না কেন, কথা বলার মধ্যে যে একটা সীমাবদ্ধতা থাকতে হয়, দায়িত্ববোধের পরিচয় দিতে হয়, সেগুলো কথা বলার সময় আমরা অনেকেই হারিয়ে ফেলি। তো সেই কারণে আজকে কি হয়েছে, আর এই সরকার যেহেতু মানুষের অধিকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে, এই সরকার স্বাভাবিকভাবে মানুষের সেই সমস্ত প্রয়োজনগুলোকে উদার দৃষ্টিতে সরকার বিবেচনা করছেন। যে কারণে তারা মনে করেছে যে তাদের এই কথাগুলো যুক্তিসঙ্গত হোক আর অযৌক্তিক হোক, তারা দেয়ার আন্ডার প্রোটেকশন। সরকার তাদের বিরুদ্ধে অতীত স্বৈরাচারের মতো হার্শ কোনো বিহেভিয়ার করবে না। সেই অধিকার থেকে, সেই প্রিভিলেজ থেকে তারা কি করছে, তারা যখন যেখানে কথা বলছেন তারা তাদের সীমারেখা অতিক্রম করে কথা বলছেন। তো যে কারণে উনি মনে করছেন যে এই ইউনূস সরকারের সময়, এবং এদের আরেকটা ইউনূসের সাথে আরেকটা কিছু দেখবেন আপনি, কিছু সাংবাদিক ওভারসিজ আছে, তারা দেখবেন নানা রকম নিজেরা ইউটিউব ইত্যাদি বানিয়ে নানা রকম কথা বলে, এবং তাদের একটা ধারণা এই দেশে এই যে স্বৈরাচার পতনের যে আন্দোলন সেটা যে ত্বরান্বিত হয়েছে, তারা মনে করে যে আমরা অনেক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। সেই কারণে তারা মনে করেছিলেন যে আমরা অনেক কিছু বড় কিছু পাওয়ার দাবিদার, এবং তাদের একটা আশাই ছিল যে ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দলের সম্মতিতে যখন বসলেন, তখন ওনারা মনে করেছিলেন যে ইউনূসকে বসানো বা রাষ্ট্র ক্ষমতায় আনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের, অতএব এই সরকারের শরিক আমাদেরকে বানাতে হবে, আমাদেরকে সরকারের অংশীদার করতে হবে। ওনারা যখন সেইটায় পেলেন না, তখন তারা ইউনূসের বিরুদ্ধে লেগে গেলেন। এবং এই যে যিনি এখন রিড করছেন, তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ, খুব বিচক্ষণ একজন ব্যক্তি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় তিনিও হয়তো বা কোনো জায়গায় ব্যক্তিগতভাবে বিক্ষুব্ধ, যা তিনি ভেবেছিলেন বা চেয়েছিলেন হয়তো বা তার সেগুলো হয়নি, সে কারণে তিনি আজকে একটার পর একটা। তো যাই হোক, আমাদের বক্তব্য ছিল, প্রাইম টার্গেট ছিল যে একটা নির্বাচনহীন দেশ ছিল, মানুষের ভোটাধিকার নির্বাচনে ছিল, আমাদের আন্দোলনে ছিল যে একটা জনগণের ভোটে একটা সরকার আসবে। আর একটা জিনিস ছিল, দেখেন আপনি একটা কথা খুব পরিষ্কার মাথায় রাখবেন, যারা কোঠা আন্দোলন করেছিলেন তারা কিন্তু তাদের আন্দোলন পরিত্যাগ করেছিল। আপনার মনে আছে কিনা আমি জানি না। মনে আছে। তাইলে তারা কোথায় গেছিলেন? তারা গেছিলেন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বে যারা বিরোধী দল, এবং আমার বন্ধুরা যারা সংসদে এখনো আছেন, তারাও কিন্তু আমাদের জোটের সঙ্গেই তারা একটা কম্পোনেন্ট ছিলেন, আলাদা কোনো কম্পোনেন্ট না, তারা আমাদের সঙ্গে ছিলেন। তাহলে কি করলেন তারা? কি বলে গেলেন যে আমরা ওই কি বলে ওই যে মানে ইয়ার কথা বললাম, যেটা আমি মানে কথাটা ভুলে গেলাম, নাহিদের এনসিপির, হ্যাঁ, অর্থাৎ তারা যে মানে কাহিনীটা করলেন, ওনারাও আমাদের সঙ্গে আন্দোলন করেছেন। হ্যাঁ, আন্দোলন তো আমাদের সঙ্গে করেছে। তাহলে আমাদের সঙ্গে আন্দোলন করার পরে আজকে যখন ভোটাধিকার জন্য মানুষ আন্দোলন করলো, এবং যখন বুঝলেন যে জনগণ একটা নির্বাচন খুব অতি তাড়াতাড়ি চায়, তখন তারা সেই নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন কেন? নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন এই কারণে, একটা অভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এইরকম, বা তারা তৈরি করতে চেয়েছিলেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো তাইলে হলো কি, 16 বছর যাবৎ বিরোধী দল এবং এই কম্পোনেন্ট যারা সংসদে বিরোধী দল, তারা আন্দোলন করলেন এইভাবে যে আমরা এখন আর কোনো আন্দোলন নাই, কোনো দফা নাই, আমরা সব দল আন্দোলনরত সব দল আমরা এক সিদ্ধান্তে পৌঁছলাম, সেটা হলো এক দফা, সেটা হলো এই স্বৈরাচারের পতন চাই। আর ওই কোঠা আন্দোলনকারীরা কি করলেন, তারাও এসে বললেন যে আমরা কোঠা আন্দোলন পরিত্যাগ করলাম, আমরা এক দফা সরকার পতনের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম। তারপরে কিন্তু সেই আন্দোলনের সার্থকতা আসলো, স্বৈরাচারের পতন হলো। সেখানে কিন্তু একটা শ্রেণী ছিল, যেই শ্রেণীর হঠাৎ আবির্ভাব হলো, অর্থাৎ ছাত্র আন্দোলন যখন রাজনীতির সঙ্গে মার্চ করে গেল, সেই ছাত্র আন্দোলনের মধ্যে একটা শ্রেণীর আবির্ভাব হলো,
তারা কিন্তু ওই স্বৈরাচার ছাত্র সংগঠন যারা তাদের ছিল তাদের সঙ্গে আত্মগোপন করেছিলেন। হঠাৎ করে তারা একটা শ্রেণী হিসেবে নতুনভাবে রূপান্তরিত হলেন। তারা বললেন যে আমরা এখানে যাই করি আমরা এই পরিচয় ছিল, কিন্তু আমরা কি করলাম, আমরা ওইখানে না থাকলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতাম না। এই যে গুপ্ত একটা শব্দ বাজারে আসছে না, এটা আসার পিছনে কিন্তু এইটা হলো কারণ। সুতরাং আমার বক্তব্যটা একদম পরিষ্কার, সেটা হলেই যে ইউনূসের বিরুদ্ধে যে রিট করেছে সেটার কারণটা হলো যে ইউনূস সরকারকে যারা মনে করেছে যে আমাদের কারণে ইউনূস ক্ষমতায় আসছে, এবং আপনি দেখবেন ইউনূসও কিন্তু অনেক সময় মানে অনেক নির্বোধদের মতো কথা টথা বুঝি একটা বলেছে দুই এক জায়গায়। এক সময় তিনি এটাও বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা, আপনি লক্ষ্য করেছেন? তো এইরকম ওই যখন ছাত্রদের কথা বলছে নিয়োগকর্তা, ছাত্ররাও সরকারের ভাগও পেয়েছে। সেই রকম আর যারা দেশে বিদেশে ছিলেন তারা মনে করতেন হ্যাঁ তারা ভাগ পায় নাই বলেই ইউনূসের প্রতি তাদের অনেক বিরাগ। আচ্ছা শিবির ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আজকে কলকাতা বিধানসভার নির্বাচন হলো, সে জায়গায় দেখলাম যে তৃণমূল কংগ্রেস মমতার সেই 11 সাল থেকে যে দলটা ক্ষমতায়, এবং সেই দলটার ভরাডুবি আমরা দেখলাম। এই বিজেপির মতন একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান আমাদের পাশেই প্রতিবেশী দেশে, এটাকে কতখানি চ্যালেঞ্জ বলে আপনি মনে করছেন? আমি আপনার প্রশ্নটা আসার আগে সামান্য একটু সংক্ষেপে একটু গণভোটের ইস্যুসটা আসি। জুলাই সনদের যে বিএনপি বলছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, এবং জুলাই সনদের যে নোটটা বলা হয়েছে, মাসুদ ভাই বলছিলেন, এই নোটটা নিয়ে এনসিপি সহ বিরোধী দলের নেতারা কিন্তু এটা নিয়ে আপত্তি জানিয়েছেন যে আমরা যখন ঐক্যমত্য হয়েছি সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু এখন যে একটা নোট পরবর্তীতে সংযোজন করা হয়েছে যে দল জিতবে তাদের মতো করে তারা বাস্তবায়ন করবে তাদের সঙ্গে ইশতেহার অনুযায়ী, তো এটা হলে তো আর আসলে এত আলাপ আলোচনার এই দরকার নাই, তারা তাদের ইশতেহার বাস্তবায়ন করবে। এটাকে প্রতারণা বলেছে নাহিদ, আক্তার, অন্যান্য নেতারা বলেছেন যে এটা শুরুতে ছিল না, এটা পরে অ্যাড করা হয়েছে। আর জনগণ বুঝে ভোট দিয়েছে কিনা, 4টা প্রশ্ন বুঝেছে কিনা, এটা আসলে আমি মনে করি জনগণের এজেন্সিকে খাটো করে দেখা। কারণ বিএনপির যে 31 দফা, এটা কত মানুষ বুঝেছে আমরা কিন্তু এই কোশ্চেন করছি না। মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে, কারণ এই 31 দফার কয় দফা মানুষ বুঝেছে। এই 4টা কোশ্চেন মানুষ খুব ভালো করে বুঝেছে, কারণ খুবই সিম্পল কোশ্চেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আসবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই জুলাই সনদ অনুযায়ী গঠিত হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সংসদে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো জুলাই সনদ অনুযায়ী হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে। এই 4টা প্রশ্ন আমার মনে হয় না এগুলোর সাথে বিএনপির কেন বিরোধ, কী জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশন বা 2 কক্ষ বিশিষ্ট সংসদ, এখানে একটা শুধু বিরোধ আছে। 2 কক্ষ বিশিষ্ট সংসদে বিএনপির মতামত ছিল নিম্নকক্ষের অনুপাতে, আর এখানে প্রস্তাবনা করা হয়েছে যে ভোটের অনুপাতে। এছাড়া আমি মেজর কোনো ইস্যুস দেখি না এখানে। আর উচ্চকক্ষ যদি গঠন করা হয়, বিএনপি করে, সেটা যে নিম্নকক্ষের অনুপাতে করে কোনো লাভ নাই, এটা আমি মনে করি মাসুদ ভাইও একমত হবেন, কারণ সেখানে তাহলে নিম্নকক্ষের রেপ্লিকা হবে, এটা আসলে কাজের হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি না গণভোট নিয়ে এই দ্বিমত করা উচিত। আর জুলাইয়ে যে আন্দোলন হয়েছে এটা শুধুমাত্র কোটা সংস্কারের জন্য হয় না, নির্বাচনের জন্য হয় না, শুধু নির্বাচনের জন্য হয় না, নির্বাচন একটা কম্পোনেন্ট। এটা হয়েছে যেমন প্লেকার্ডও ছিল এরকম, দেখবেন যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো তার মানে রাষ্ট্র সংস্কারের একটা দাবি থেকে একটার পর একটা পরের অনেকগুলো দাবি আসছে, কিন্তু একটাই দাবি ছিল একটা পর্যায়ে যে সরকার আর কোনো দাবি নেই, এই সরকারের পদ রাখছে, এরকম একটা দাবি। এটা তো সর্বশেষে ওই দিকে গেছে, কারণ আন্দোলন তো ধাপে ধাপে আসে। আমাদের সময় প্রায় কম, আপনি যদি আমার প্রশ্নটা একটু জবাব দিতেন, লাস্ট প্রশ্ন। জি, তো যেই প্রশ্নটা আপনি করছিলেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে যেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী যারা হচ্ছে সারা ভারতেই মুসলমান বিরোধী র্যাটোরিক দিয়ে ক্ষমতা আসছে, পশ্চিমবঙ্গে বাঙালি বিরোধী এক ধরনের র্যাটোরিক, যেটা যে তারা বাঙালি মুসলমানদের বিরুদ্ধে র্যাটোরিক দিয়ে তারা ক্ষমতায় আসছে। এটাতে আমি মনে করি যে তারা অলরেডি তো কিছু মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এবং তারা যদি এনআরসি বাস্তবায়ন করে সেক্ষেত্রে অনেক বাংলাদেশিদেরকে মানে বাঙালিদেরকে মুসলমানদেরকে তারা বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করবে, যেটা রোহিঙ্গা ক্রাইসিসের মতো একটা ক্রাইসিস তৈরি হতে পারে, যে যাকে তাকে সে বলবে তুমি বাংলাদেশে চলে যাও। বা ইভেন বলা হচ্ছে যে এত সালের পরে 71-এর পরে যারা ইন্ডিয়ায় গিয়েছে, এরকম বিভিন্ন অনেক গরিব মানুষদের কাছে তাদের তথ্য থাকে না, অনেক পুরনো ডকুমেন্টস থাকে না, নথিপত্র থাকে না, এই এক্সকিউজ দিয়ে অনেককে কিন্তু এভাবে হয়রানি করা হয়েছে। তো এতদিন যেটা ছিল যে মমতার সরকার এটা করতে দেয় নাই, এখন যদি করে এটা একটা ক্রাইসিস তৈরি হতে পারে। আর যেটা হচ্ছে সীমান্তটাকে সেন্সিটিভ, বিজেপি সারা ভারতে এটা প্রচার করে বেড়ায় যে বাংলাদেশ থেকে নিয়মিত নাকি ওদের দেশে ইনফিল্ট্রেশন হয়, যে ভারতে নাকি সব মানুষ বাংলাদেশ থেকে চলে যায়, যে অনুপ্রবেশ হচ্ছে অবৈধ। তো এই অবৈধ অনুপ্রবেশের যে র্যাটোরিক ওরা সারা ভারতে ছড়াচ্ছে, এবং সারা ভারতের মানুষ বিশ্বাস করে। আমি অনেকের
সাথে কনফারেন্সে দেখা হয়েছে, ওরা বলে তোমাদের সীমান্তে তো এরকম হয়, অনেক মানুষ ঢুকে যায় বাংলাদেশ থেকে, মানে কনসেপ্টটাই এরকম চলে কনসেপ্টটা আসছে। তৈরি করছে। এখন এটাতে যেটা হতে পারে যে সীমান্তে হত্যা বাড়তে পারে, এবং এটা আমাদের জন্য আরো আশঙ্কাজনক। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা খারাপ ব্যাপার, যে এরকম একটা ধর্মীয় বিদ্বেষপূর্ণ উগ্রবাদী যারা সরাসরি অন্য ধর্মের বিপক্ষে গিয়ে এবং মসজিদগুলোতে হামলা করে, ভাঙচুর করে, অমুক মসজিদের নিচে রাম মন্দির আছে এটা সেটা বলে অনেকগুলো জায়গায় আঘাত করেছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা, এ ধরনের কালচার যেটা আমরা বাংলাদেশে চিন্তাও করতে পারি না যে অন্য ধর্মের কাউকে এ ধরনের কিছু। আমি দেখেন আমি ওনার কথার উত্তর দিই না সরাসরি। 1 মিনিট 31 দফা নির্বাচনের 3 বছর আগে আমরা দিয়েছি, এবং আমাদের রাজনৈতিক কর্মশালা হয়েছে 200-এর বেশি। আমরা স্থানীয়ভাবে রাজনীতির ময়দানে গিয়ে, মানুষের বাড়ি বাড়িতে গিয়ে আমরা এই 31 দফা কর্মসূচি বুঝাবার জন্য আমরা কর্মসূচি হাতে নিয়ে মানুষকে বুঝিয়েছি। আপনি রেফারেন্ডামের মতো করে 3 দিন আগে বানাইয়া রাস্তায় দিয়ে দিয়েছেন, হাতির 5 পা মানে কোন দিকের আরেকটা পা আসলো না বুঝাই সেটাকে হাতির পা ধরে ল্যাজ ধরে পা ভাইবা চলে আসলো, ওই রকম আমরা করিনি। আমাদের এটা মানুষকে বুঝাবার জন্য যথেষ্ট কর্মসূচি নিয়েছি, চেষ্টা করেছি, এবং মানুষ বুঝেছে আমাদের 31 দফাটা কি। এবং আপনি দেখবেন জুলাই সনদ যেটা, অথবা ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, আমাদের 31 দফার অধিকাংশ বিষয় সেখানে ছিল, আপনারা লক্ষ্য করেছেন সেটা। এই জুলাই সনদ কি বিএনপি লিখেছে আপনি বলেন? তাহলে জুলাই সনদে ওই যে পরবর্তী নোটের যেটা আমার বন্ধু ও জামাতের সঙ্গে মতো সুর দিয়ে বললেন, তাহলে আপনি বলেন যে জুলাই সনদ যদি বিএনপি লিখতো এবং ওইটা বিএনপির আমানতে, বিএনপির হেফাজতে ছিল, তাহলে বিএনপিটা করছে জামাত জানতো না, তাহলে ওই নোটটা যেটা রাজনৈতিক দল নির্বাচনের পরে কি করবে সেটা তো ঐক্যমত্য কমিশন, যাদেরকে ওই আপনার কনসেনসাস কমিশনের চেয়ারম্যান যারা ছিলেন, ওই কমিটির সদস্য যারা, এবং সেইখানে আমি আপনাকে বলি জামাত করার লোকের 2 জন সদস্য ছিল ওইটার মধ্যে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, এবং তার মধ্যে একজন আমার স্কুল জীবনের বন্ধু আমার। আচ্ছা, তারপর কি করলেন দেখেন, তাইলে হলো ওখানে কিন্তু বিএনপি করা কোনো ব্যক্তি ছিলেন না। তাইলে শোনেন, আমি শেষ করে দিচ্ছি এটা। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে কি, আপনি ভারতের রাজনীতির কথা যেটা বললেন, এটা খুব স্বাভাবিক। আপনি দেখবেন আমাদের বিশেষ করে এশিয়ান আপনি ট্রাম্পের মতো লোক আমেরিকাতে, সেও কিন্তু কমিউনাল পলিটিক্স করছে। আপনি হঠাৎ করে দেখবেন বিশ্বে ওই যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের একটা যুগ শুরু হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের থেকে পিছিয়ে নাই। আপনারা লক্ষ্য করবেন, আপনারা ধারাবাহিকতা লক্ষ্য করেন। আমি একটু আগে বলেছিলেন বিজেপি প্রথম পশ্চিমবাংলায় 3টা সিট পেয়েছে, এরপর 78টা পেয়েছে, এবার 260টা পেয়ে সরকার। আমাদের দেশেও কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদের দিকেও আপনি তাকিয়ে দেখেন, তাদেরও শুরু কিন্তু এরকম 3টা দিয়েই হয়েছিল। তারা কিন্তু এবার 78 না 82 না 84-তে চলে গেছে। একটা সাম্প্রদায়িক রাজনীতির যুগ চলছে, এবং এইটা অনেকেই খুব পুলকিত হচ্ছে, কিন্তু আসলে এটা কতটুকু। এখন আরেকটা জিনিস যেটা হয়ে গেছে শুনে, আমি যখন বলছি তৃণমূল কংগ্রেস যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে ভারতে পশ্চিমবাংলায়, তখন কিন্তু সিপিএম রে এইভাবেই হারিয়ে আসছিল। আচ্ছা, ধন্যবাদ মাসুদ আহমেদ তালুকদার এবং সিব্বির আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।